দর্শক, সকাল সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত। গতকাল তামিম ইকবাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন। আমরা তামিমের বর্ণিল ক্যারিয়ার এবং তার যে একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানালেন, এইসব ঘটনা প্রবাহ নিয়েই আপনাদের সঙ্গে সকাল সন্ধ্যার বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছে আমি খালিদ রাজ। আর এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শিহাবুদ্দিন। শিহাব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তামিমের অবসরটা হঠাৎ করে আসা কোনো বিষয় না। যদি সাম্প্রতিক সময়ে যদি তামিমকে নিয়ে যতবারই তার অবসর, সে আসলে বাংলাদেশ টিমের হয়ে খেলবেন কিনা, এই আলোচনা কিন্তু ঘুরে ফিরেছিল, কিন্তু তামিমের কাছ থেকে কোনো রকম আমরা সরাসরি উত্তর পাইনি এবং পিসিবিও এই ব্যাপারটা আসলে একরকম ঝুলে রেখেছিল। তাহলে এই বিষয়টা যে তামিমকে এখন এতদিন ধরেন 2023-এর ওয়ানডে বিশ্বকাপের পরে তো আর উনি কোনো কিছু খেলেনি, কিন্তু এখন তাহলে তার কেন প্রয়োজন পড়লো? ওয়ানডে বিশ্বকাপটাই খেলতে পারেন, কিন্তু এখন কেন এই সময় এসে তার কেন মনে হলো যে এখন আসলে সবাইকে ক্লিয়ার করা উচিত যে আমার আসলে অবসরটা নেওয়া দরকার, মানে সিদ্ধান্তটা জানানো দরকার? এটা আসলে যেটা শুরুতে বললেন যে আরো আগেই বলা উচিত ছিল, বা এখন কেন অথবা ক্লিয়ার করে নেই এতদিন ধরে, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া ছিল যে গত বোর্ড কমিটির উপর ইয়াতে, মানে তাদের যে আলোচনাগুলো ছিল তামিম একটা সময় খেলবেন, তামিমের হয়তো সেই ইচ্ছাটাও ছিল। তারপর গত বোর্ড কমিটি যারা ছিলেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বে, তাদেরও একটা ইচ্ছা ছিল তামিমকে খেলাবেন। এই কারণে তারা বারবার চাচ্ছিলেন যে তামিম থেকে যাক, বা 2023-এ যে অবসর কাণ্ডটা ঘটলো সেটার পরে নানা রকম আলোচনা অনেকবার, প্রায় 3-4 বার তারা বসেছে, কিন্তু ঘোষণাটা আসেনি। এখন এতদিন পরে বর্তমান যে নতুন কমিটি, সেখানে তো খুব বেশি লোক নেই, তারাও চাচ্ছিল যে আসলে এই তারকারা যারা বাংলাদেশ ক্রিকেটের ভালো একটা অবস্থানে নিয়ে আসছে, তারা একটা ভালো সেন্ড অফ পান। এখন ওই দিক থেকে এই যে টুর্নামেন্টটা আসছে, এইটা নিয়েই কিন্তু এতদিনের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এইটা নিয়েই আর কি চিন্তা ছিল যে তারা এখানে খেলবেন সবাই, যেটা 23-এ হওয়ার কথা ছিল, হয়নি। এখানে খেলে তারপরে যে যার সিদ্ধান্তটা জানাবেন। এর মধ্যে সাকিব তো বলেই দিয়েছেন যে 23টা তার শেষ টুর্নামেন্ট হতে পারে, তেমনি তামিমেরও সেরকম একটা ইচ্ছা ছিল, সেটা সে মুখে বলে নেই। যখন এবার নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু উনি কথা বলতে গেলেন, আলোচনা করলেন, সেইখানে আর কি তাকে পরে যেটা জানলাম যে বলা হয়েছিল যে তুমি আরেকবার চিন্তা করো, অবসর নিয়ে আরেকবার চিন্তা করো, এইটা খেললে তুমি শেষ করা যায় কিনা এটা দেখো। তামিম কিন্তু আগে থেকেই অবসরের চিন্তাটা নিয়ে রেখেছিল, কারণ আমরা একটা ব্লগেও দেখলাম, ইউটিউবে একটা ব্লগে সে বলে দিয়েছিল, শহীদ আফ্রিদির ব্লগে দেখলাম যে সে বলে দিছে আমি আর খেলবো না, আন্তর্জাতিকে নেই। এইটার কারণ হতে পারে যে সরকার যখন চেঞ্জ হওয়ার পরে দেখা গেছে যে মানে নতুন বোর্ড যারা আসছে, উপদেষ্টা যিনি ছিল আর কি, উনি যখন প্রথম দিন মিরপুর স্টেডিয়াম দেখতে আসলেন, তামিম কিন্তু সাথে ছিলেন আর কি। ওইটা প্লাস নতুন বোর্ড প্রধান যিনি আসছেন, সাথে একটু ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক আছে। এই সমস্ত কিছু প্রেক্ষাপটে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে তামিম যদি আবার ব্যাক করেন, একটা সমালোচনা তৈরি হয় যে তামিম হয়তো নিজের সুবিধা নিয়ে বা ওইটা সুযোগটা কাজে লাগিয়ে আবার, মানে এই জায়গাটাতে তামিম আসলে নিজেকে ক্লিয়ার রাখতে চেয়েছে যে আসলে ব্যাপারটা উনি হয়তো এই জিনিসটা নিজে থেকে চায় নাই বলে সুযোগ থাকা সত্ত্বেও তিনি। কিন্তু তামিম তো ধরেন অবসরের কথা, যেরকম তামিম তার স্ট্যাটাসে লিখেছেন যে আমি যে ন্যাশনাল টিমে নাই, ন্যাশনাল টিমের বাইরে আছে, সেটা তো আমার চুক্তি দেখলে বোঝা যায়, আমি 1 বছরের উপরে হলো নিজে থেকে নাই। কিন্তু তারপরেও কিন্তু ঘুরে ফিরে তামিমকে নিয়ে আলোচনা হয়েছে যে তামিম কবে দলে ফিরবেন, কবে খেলবেন, হয়তো ইন্টারন্যাশনাল আবার ব্যাক করবেন। এখন এটা কি তামিম ওই সময়, মানে আমি বলতেছি এখন যে গতকালকে উনারা ঘোষণা দিলেন মানে সরাসরি, এখন তো এটা হলো অফিসিয়ালি ঘোষণা, তো তার আগে যে উনি যে ব্যাপারটাকে বলতে চাননি যে আমি আসলে অবসর সরাসরি বলা, এটা তো উনি আগেও দিতে পারতেন। এটার একটা কারণ যেটা হলো যে আমরা যতটুকু জেনেছিলাম যে গত কমিটির থেকে, যে চন্দ্রিকা হাথুরুসিংহে সিংহে যিনি ছিলেন, তিনি যতদিন থাকবেন তামিমের খেলার সম্ভাবনাটা নাই। তামিম নিজে থেকে ওনার আন্ডারে খেলতে চাননি, আরও কিছু শর্ত ছিল আর কি। তো সেই জায়গা থেকে চন্দ্রিকা হাথুরুসিংহের শেষ ছিল হলো এই ফেব্রুয়ারিতে আর কি চুক্তি শেষ হওয়ার কথা।
তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল আর কি তামিমের। আর আগে যে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ছিলেন জালাল ইউনুস, উনিও বলেছিলেন যে তামিম এই বছরে আর 24-এ ফিরবে না, গত বছর আগামী বছর ফিরতে পারে। তো ওই সময় এই জন্য একটা ইস্যু দাঁড়ায় যে এই জন্য তিনি বলেননি, তারও একটা আশা ছিল এই সরকার চেঞ্জ হওয়ার পরে যা আসছে এইটাতে আর কি। তাহলে ধরেন আপনি যদি তামিম এখন তামিমের কথা বলুন হলে আপনি সরকারের চেঞ্জ বলেন বা বিসিবির নতুন সভাপতি, তার সঙ্গে একটা ওনার হয়তো পার্সোনাল একটা রিলেশন আছে সেই জায়গাটা। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় দিক থেকে যে তামিমের যে অবস্থান বর্তমান প্রেক্ষাপটে, মানে তামিম অনেকদিন পরে এনসিএল টি20 দিয়ে উনি হলো মাঠে ফিরবেন, তারপরে এখন বিপিএলও খেলছেন, তার ফরচুন বরিশালে ক্যাপ্টেন্সি সেশন করছেন। তো এখন তার যে মাঠের পারফরমেন্স এখন আসলে অবসর তো হয়ে গেছে, এটা নিয়ে তো আর আসলে আলোচনা করারও কোনো কিছু নাই। এটা অবশ্য নির্বাচকদের জন্য হয়তো কাজটা সহজ হয়ে গেল যে তামিমকে নিয়ে আর তাদের অ্যাটলিস্ট প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। ভিতরে ইন্টারনাল কি হচ্ছে না হচ্ছে সেগুলো স্বাভাবিকভাবে চায় না বাইরে আসুক, মিডিয়াতে আসুক। তো এই কাজটা অনেকটাই তামিম ইজি করে দিয়েছে। কিন্তু আপনার কি মনে হয় যে তামিম যেভাবে তার মানে ব্যাক করেছে, যদিও টি20 ফর্মেট আর চ্যাম্পিয়ন্স ট্রফি হলো ওয়ানডে ফর্মেট, তামিমের থাকাটা বাংলাদেশ টিমের জন্য আসলে লাভজনক হতো নাকি তামিম সরে গিয়েই বরঞ্চ কাজটা আসলে সহজ হলো? এখন এই মুহূর্তে যদি সরাসরি এক উত্তর দিতে চাই, সেটা তামিম সহজ করে দিছে। কিন্তু যদি আপনি ক্রিকেটীয় দিকটা দেখেন, আসলে তামিম সবচেয়ে ভালো খেলেই ওয়ানডে ফরম্যাটে। তার ব্যাটিং যেরকম ছিল আর কি, সেটা ওয়ানডে ফরম্যাটের জন্য উপযুক্ত। যদি আমরা টিমের দিকে তাকাই, আমাদের আসলে ওপেনিংটা এমন অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু তামিমের অভিজ্ঞতা বা সে যেভাবে ব্যাট করে ওই জিনিসটা দরকার। কিন্তু উনি যেই লেন্থ ধরে খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট, সেই হিসেবে আসলে ওনার মানে টিমে থাকাটা আসলে একটু কঠিন। যদি ইজিলি আমরা দেখি যে এই যে মানে উনি যদি খেলতে চাইতেন তাহলে হয়তো বা সেক্ষেত্রে ছিল আর কি, মানে যদি নৈতিকতার দিক থেকে দেখি আর কি সিলেকশন করাটাও একটু কঠিন হতো। না হলে দেখা গেছে তানজিদ তামিমকেই হয়তো ড্রপ করতে হতো, যে কিনা টানা খেলতেছে 23 বিশ্বকাপ থেকে। তামিমের পরেই ওই জায়গাটাই কিন্তু সে আসছে। তো ওইটা আর কি নৈতিকতার দিক থেকে আসলে যায় না যে তামিম এই টুর্নামেন্টে খেলবে। তো এটাই। আচ্ছা, বোর্ড কি ধরেন আপনার বোর্ড কি আসলে তামিমকে চেয়েছিল যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক? মানে বোর্ড সংশ্লিষ্ট বা নির্বাচক বলেন যারা, তারা কি আসলে আমরা তো স্পোর্টসে যারা শুধু স্পোর্টসের সাথে যারা সাংবাদিক তারা না, সমর্থকরাও জানে যে এই বাংলাদেশ ক্রিকেট দুইটা ভাগে বিভক্ত আছে। এখানে সাকিব কেন্দ্রিক যারা, তারা চায় না তামিম টিমে খেলুক, আবার উল্টাটা। তো বোর্ডে কিন্তু এই অবস্থা নাই। বোর্ড চেয়েছিল যে তারা দুজনই, যতটুকু জানি যে তারা দুইজনই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক। কিন্তু প্রশ্ন হলো তারা খেলাবে কার পরিবর্তে? টিম তো একটা সেট হয়ে আছে, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলছে, আফগানিস্তানের সাথেও ভালো খেলছে, ওই জায়গাটাতে এই দুইজনকে পুশ করা মানে বোর্ড চাইলেও এটা কঠিন ছিল। আচ্ছা, এই যে ধরেন তামিমের প্রসঙ্গে আপনি সাকিব প্রসঙ্গ চলে আসলো, যেহেতু দুই ভাগে বিভক্ত। এখন তামিম অবসরের ঘোষণা দিয়েছে, সাকিব কিন্তু দেয়নি। সাকিব শুধু তার টেস্ট রিটায়ারমেন্টের কথা বলেছে, কিন্তু অন্য যে দুই টুর্নামেন্ট থেকে এই টুর্নামেন্টের পরে সে বিদায় নেবে এরকম ঘোষণা অনেক আগে দিয়েছে, ওই বিশ্বকাপের আগে, 2023 ওয়ার্ল্ড কাপের আগে। তো এখন সাকিবের যে অবস্থা, সাকিব বল করতে পারবে না, কারণ এখন পর্যন্ত যে অবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো সময় আছে। আগামীকাল বলতে হলে 12 জানুয়ারি আইসিসির কাছে হলো একটা চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠাতে হবে। সে দল অবশ্য পরিবর্তন করা যাবে আইসিসির ইয়েতে, বা আরো 1 মাস সময় পাওয়া যাবে, ইনজুরির কারণে হোক বা অন্য যে কোনো কারণে হলে সেটা চেঞ্জ করা যাবে। তো এই বর্তমান প্রেক্ষাপটে সাকিবের যে বর্তমান অবস্থা, এই বেশ কয়েকটা সিরিজ উনি খেলতে পারেনি, সেটা তার রাজনৈতিক অবস্থানের কারণে, যেটা উনি এখন পর্যন্ত ওই জায়গা থেকে বের হয়ে ক্রিকেটীয় যে চিন্তা চেতনা যেটা আছে সেটা দুটো একসঙ্গে এখনো মেলানো যায়নি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সাকিবের খেলার সম্ভাবনা আপনার দৃষ্টিতে, একদম ব্যক্তিগতভাবে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু, বা আসলে সাকিব খেলতে পারবেন কিনা? তামিমের যে অবস্থাটা সেম সাকিবের অবস্থাটাই আসলে। এবং আরেকটা আমি বলে ইন্টারাপ্ট করে, সেটা হলো এখন পর্যন্ত সাকিবের যে অবস্থা, সাকিব কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার যোগ্যতা আছে, সেটা চিন্তা করে আপনি আপনার মন্তব্য। ওইটাই, তামিমের যে অবস্থা সাকিবেরও সেম অবস্থা আছে। খেলাবেন কোন জায়গাটাতে? কারণ সাকিব এমনিতেও বোলিং মানে ফিফথ বোলার হিসেবেই দলে কাউন্ট হন। অনেকদিন আগে বলছিলেন যে আমি তো এখন ফিফথ বোলার। তো বোলিং নিয়ে সমস্যা নাই, তিনি না হয় খেললেন ব্যাটসম্যান হিসেবে, কিন্তু এই যে উনি যে আসবেন ওই জায়গাটাতে খেলবেন, ধরেন উনি 4-এ খেলে,
উনি 5-এ খেলে, এই দুইটা জায়গাতেই খেলে। এখানে হৃদয় আছে, এখানে মুশফিক আছে, তো তাদেরকে হয়তো ডাউন করতে হইতো। তামিমের ক্ষেত্রে যেমন একজনকে বসতে হইতো। তো এখন সেট আপ করা একটা 11 সরানো, নতুন কাউকে আনা, এই জিনিসটা একটু কঠিন। তবে সাকিবের ক্ষেত্রে তো আলাদা হইতেই পারে, কিন্তু সাকিব তো মানে গত অনেক দিন ধরে ওই যে তামিমের মধ্যে খেলার মধ্যে নাই, প্লাস ফর্মের বিষয়টা আছে। সে টি-20তে নেদারল্যান্ডসের সাথে ওই 64 রানের পরে কিন্তু আর আগে পরে কিন্তু অনেকদিন তার সমস্যা ছিল, এমনিতেই আইসাইটে একটা সমস্যা আছে। তো সব মিলিয়ে আসলে দুইজনেরই একই অবস্থা, খেলার খুবই টাফ। সাকিবেরও খেলার খুবই টাফ, দলে রাখাটা খুব খুব টাফ, তামিমেরও টাফ ছিল। তাহলে বাংলাদেশের ক্রিকেটে সে হাহাকারের গল্প থেকেই গেল, যে মাঠ থেকে বিদায় না নিতে পারার যে একটা হতাশা বলেন বা একটা এটা চলমান আছে। সেটা বাংলাদেশের বড় বড় তারকার ক্ষেত্রে, যেমন মাশরাফির ক্ষেত্রে করেছে, মাহমুদুল্লাহর ক্ষেত্রে আমি টেস্টের কথা বলতে পারবো, টি-20 অবশ্য উনি মানে সাকিবও কিন্তু মাঠ থেকেই বিদায় হয়েছিল টেস্টে, কিন্তু ওইটা আসলে দেশের মাটিতে যে বিদায়ের একটা বিদায়, কিন্তু উনি তো চেয়েছিলেন যে দেশের মাটিতে বিদায় নিতে, ওই জিনিসটা আর কি। এখন তামিমের ক্ষেত্রে যেটা হলো, তামিম তো একবার অবসর নিল, নেওয়ার পরে যাই হোক আবার তখনকার প্রেক্ষাপটে যা ছিল ওই আলোচনায় না যে উনি আবার সিদ্ধান্ত থেকে ফেরত আসেন। এই হাহাকারের গল্পের সর্বশেষ যুক্ত হলেন তামিম। সাকিবের ব্যাপারটা আমরা এখন পর্যন্ত যদিও জানি না, কারণ সাকিব ওয়ানডে এবং টি-20 থেকে উনি আসলে এখন পর্যন্ত অবসরের ঘোষণা দেননি। তাহলে আপনার যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফির যে অবস্থা, সাকিব যেটা আগে বলেছেন যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার হলো ওয়ানডেতে শেষ, তাই না? সেই হিসাবে যদি ধরা যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সাকিব খেলতে না পারেন, তাহলে সাকিবের বিদায়টাও ঠিক একই রকম, তামিম যেরকম হলো, হয়তো একটা ফেসবুক পোস্টে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেইটাই হয় যে কেউ কিছু না জানিয়ে চলে যায়। অর্থাৎ বাংলাদেশের এখন যেটা হয়েছে সেটা হলো যে বিদায়ের মাধ্যম, সবথেকে বড় মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক বা যাই হোক যেটা ইয়ে করে। ধন্যবাদ শিহাব আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের আরো খবর এবং খেলা বিষয়ক হোক বা রাজনীতি যাই হোক, সব খবরের জন্য আমাদেরকে ভিজিট করতে পারেন সকালসংবাদ.com। এছাড়া আমরা ফেসবুক এবং ইউটিউবেও আছি। ধন্যবাদ আপনাকে।